আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র আজকে লেকচার 3 সবাই ফলো করব। চলো আমরা শুরু করি। আমরা সবাই জানি আমরা আমাদের বইয়ের যে সূচিপত্র ছিল সেখান থেকে আমরা প্রথম অধ্যায় শুরু করেছি গত লেকচার 2-এ। আমরা অধ্যায় 1 শুরু করেছি, হিসাব বিজ্ঞানের পরিচিতি। সেখান থেকে আমরা প্রাথমিক কিছু বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাসে আছি, 3 নম্বর ক্লাসে। সেখানে আজকে আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচারের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব আজকে হিসাব তথ্য নিয়ে। প্রথম যে আমাদের আলোচ্য বিষয় হিসাব তথ্য, তারপর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী, কারা হিসাব তথ্য ব্যবহার করে তাদের সম্বন্ধে আমরা জানবো। তারপর আজকে আমরা শুরু করব লেনদেন বিষয় নিয়ে। লেনদেন বিষয়টা কি, লেনদেন সম্পর্কে আমরা ধারণা নিব, লেনদেনের ধারণা। আর লাস্টে আমরা পড়বো আজকের ক্লাসে লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আশা করি তোমরা সবাই তোমাদের সামনে বই নিয়ে হাজির হয়েছো, সাথে হয়তো পেন্সিলও রেখেছো। তোমাদের এই টপিকগুলো বইতে যেখানে আছে, প্রথম অধ্যায়ে আছে, খুঁজে পাবে খুব সহজেই। যখন আমি তোমাদের সামনে টপিকগুলো তুলে ধরবো, তোমরা এখান থেকেও দেখবে, সাথে সাথে বই থেকেও ফলো করবে, মার্ক করে রাখবে। চলো আমরা শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো। আমাদের প্রথম বিষয় হচ্ছে হিসাব তথ্য। দেখো এখানে লেখা আছে, আমি সংক্ষেপে তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনে ফলো করো সবাই, সাথে বইতেও মনোযোগ দাও। আর্থিক লেনদেনের সাথে সম্পর্কযুক্ত তথ্যাবলী সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে অর্থবহ উপায়ে পরিবেশ করা হিসাব বিজ্ঞানের প্রধান কাজ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে সমস্ত আর্থিক লেনদেন সম্পাদিত হয় সেগুলোর সাথে যে সমস্ত তথ্য সম্পর্কিত থাকে সেগুলো সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে অর্থবহ উপায়ে উপস্থাপন করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান কাজ। প্রথম লাইনে এটাই বলা আছে। প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেন লিপিবদ্ধ করা, ফলাফল নিরূপণ করা, লেনদেনের বিচার বিশ্লেষণ করা ও বিভিন্ন প্রকার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এর ব্যবহারকারীদের কাছে যে সমস্ত তথ্য পরিবেশন করা হয় তাকে হিসাব সংক্রান্ত তথ্য বলে। আমরা দ্বিতীয় প্যারাটা আরেকবার একটু দেখি প্রত্যেকে, তাহলে বুঝবো যে হিসাব তথ্য বলতে আমরা আসলে কি বুঝি। আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন দৈনন্দিন সংঘটিত হচ্ছে, আর্থিক লেনদেন, সেগুলো আমরা কি করি, হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া আমরা জানি, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি। তারপর সেখান থেকে আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফলাফল নিরূপণ করি। তাহলে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা, ফলাফল নিরূপণ করা, লেনদেনের বিচার বিশ্লেষণ করা এবং বিভিন্ন প্রকার বিবরণী, সেগুলো থেকে বিভিন্ন ধরনের বিবরণী প্রস্তুত করে এগুলোর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের কাছে বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকি। তাহলে হিসাব বিজ্ঞান এই যে কাজগুলো করে, এই যে ব্যবহারকারীদের নিকট গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করে, এগুলোই হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্য। তাহলে হিসাব তথ্য বলতে আমরা কি বুঝি সবাই আশা করি এতক্ষণে বুঝে গেছি। তাহলে প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা, ফলাফল নিরূপণ করা, লেনদেনের বিচার বিশ্লেষণ করে সেগুলো থেকে বিভিন্ন প্রকার বিবরণী প্রস্তুতের মাধ্যমে এর ব্যবহারকারীদের কাছে যে সমস্ত তথ্য পরিবেশন করা হয় তাকে হিসাব তথ্য বা হিসাব সংক্রান্ত তথ্য বলে। আশা করি এমসিকিউতে হিসাব তথ্য সম্পর্কে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো কি লেখা আছে, হিসাব সংক্রান্ত তথ্য হলো 1 বিশদ আয় বিবরণী, 2 আর্থিক অবস্থার বিবরণী, 3 নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা বিবরণীকে একত্রে হিসাব সংক্রান্ত তথ্য বলা হয়। তাহলে এই 3 ধরনের বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করতে পারি। তাহলে কি কি বিবরণী আমরা প্রস্তুত করি? হিসাব সংক্রান্ত তথ্য বলতে আমরা কোন ধরনের বিবরণীগুলোকে বুঝাই? বিশদ আয় বিবরণী। আমরা নবম দশম শ্রেণীতে বিশদ আয় বিবরণী করেছি আর্থিক বিবরণী অধ্যায় থেকে। তারপর আর্থিক অবস্থার বিবরণী করেছি। বিশদ আয় বিবরণীর পরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। আর লাস্টে হচ্ছে 3 নম্বর নগদ প্রবাহ বিবরণী, যেটা আমরা দ্বাদশ শ্রেণীতে করব। এই নগদ প্রবাহ বিবরণী নামে একটা চ্যাপ্টার আমরা আলাদাভাবে করব, যেখানে নগদ অর্থের আদান প্রদান বা আসা যাওয়া নিয়ে যে বিবরণীতে কাজ করা হয়। তাহলে এই 3 ধরনের বিবরণীকে হিসাব সংক্রান্ত তথ্য বলা হয় মূলত।
বা হিসাব তথ্য হিসাবে উপস্থাপন করা হয় এই 3 ধরনের বিবরণীর মাধ্যমে। তারপর নিচে একদম সবার শেষে দেখো কি লেখা আছে, মূলত হিসাব তথ্য প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক তথ্য সন্নিবেশিত করে। তাহলে কি বলা আছে, আমরা হিসাব তথ্য বলতে যেটা বুঝি, হিসাব তথ্য হলো প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক তথ্য উপস্থাপন করে ব্যবহারকারীদের প্রয়োজনে, বা যারা সংশ্লিষ্ট পক্ষ আছে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের নিকট কি করে, যাবতীয় আর্থিক তথ্য উপস্থাপন করে। বর্তমানে উক্ত বিবরণীর সাথে নিরীক্ষকের বিবরণী, পরিচালকের বিবরণী ইত্যাদি বিষয়ও হিসাব তথ্যের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে উক্ত বিবরণী বলতে এই যে 3টা বিবরণী বলা হয়েছে এখানে, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এগুলো হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্য। এই বিবরণীগুলির মাধ্যমে হিসাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়াও বর্তমানে আরো কিছু বিবরণী হিসাব তথ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো হচ্ছে নিরীক্ষকের বিবরণী, পরিচালকের বিবরণী ইত্যাদি, এগুলো হিসাব তথ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি আমি সংক্ষেপে তোমাদের জন্য এখানে হিসাব তথ্য যেভাবে উপস্থাপন করেছি তোমরা সহজে বুঝতে পেরেছো। আরেকবার নিজেরা একটু পড়বে, আর বইতে আরো বিস্তারিতভাবে লেখা আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা পড়ে নিবে, যাতে বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমাদের সেটা অ্যান্সার করতে সুবিধাজনক হয়। আচ্ছা, আমাদের হিসাব তথ্যের পরে আমাদের পরবর্তী টপিক ছিল হিসাব তথ্যের ব্যবহারকারী। কারা হিসাব তথ্য ব্যবহার করে এখান থেকে আমরা জানবো। সবাই একটু খেয়াল করো, মনোযোগ দাও। এখানে লেখা আছে, হিসাব তথ্য ব্যবহারকারীদের 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়। ক, অভ্যন্তরীণ ব্যবহারকারী, খ, বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে কয় ভাগে ভাগ করা হয়, আমরা যেন সহজেই অ্যান্সার করতে পারি, 2 ভাগে প্রথমত ভাগ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিযুক্ত আছেন, তারা যে সমস্ত হিসাব তথ্য ব্যবহার করে আর কি, তারা হচ্ছেন অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী, প্রতিষ্ঠানের সাথে জড়িত অন্যান্য পক্ষ যারা আছে, বাইরের পক্ষ, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। চলো আমরা ক নম্বরে বিস্তারিত আলোচনাটা দেখি। আর এখানে আমি শুধু নামগুলো হাইলাইট করেছি তোমাদের জন্য, এখানে লিখে দিয়েছি, বইতে বিস্তারিতভাবে লেখা আছে, কারণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী এর সম্পূর্ণ বিশ্লেষণ বইতে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা এখানে 1 লাইনে 2 লাইনে লিখলে হয়তো তোমাদের জন্য খুব একটা সুবিধাজনক হতো না। আর তোমরা বই থেকে এই নাম অনুযায়ী বর্ণনাগুলো পড়ে নিবে, বইতে আছে তোমাদের এটা খুব সুন্দরভাবে লেখা। আমরা মেইনলি নামগুলো আগে মনে রাখবো, কারণ নামগুলোই আমাদের মনে থাকলে আমরা বাকিটা নিজেরা বুঝতে পারবো বই পড়ে পড়ে, আর এমসিকিউতেও অ্যান্সার করতে পারবো। যদি প্রশ্ন আসে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারিক কারা, এটা লিখে হয়তো 4টা অপশন দিয়ে দিল, একটা দিয়ে দিল অভ্যন্তরীণ, এই 3টা থেকে একটা, আর বাকিগুলো বাহ্যিক। আমরা যদি এই 3টার নাম না জানি, অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নাম না জানি, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। আবার বাহ্যিক ব্যবহারকারীদের নামও আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এটা একটু দেখি। 1 নাম্বার, মালিক। মালিক হচ্ছেন আমাদের প্রথম অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিভাবে? মালিক কি করে? একটা ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, পুঁজি বিনিয়োগ করে, ঠিক আছে? তাহলে মালিক যেহেতু মূলধন সরবরাহ করে থাকে, সেক্ষেত্রে সে মূলধনের নিরাপত্তা, কারবারের উন্নতি, মূলধনের উপর লাভের হার নির্ণয়, তারপর মালিকানা সত্ত্বের অপচয় রোধ, মূলধনের যথাযথ ব্যবহার ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্যে হিসাব তথ্যের ব্যবহার করে থাকে, ঠিক আছে? উনি যেহেতু মূলধন বিনিয়োগ করেন, প্রতিষ্ঠানের লাভ লোকসানের উপর তার জানাটা খুব বেশি দরকার থাকে, কারণ তার মূলধন যেন কোনোভাবে মূলধনের অপচয় না হয়, প্রতিষ্ঠানে যেন লাভ হয়, সেই দিকে তার দৃষ্টিটা বেশি দিতে হয়। এজন্য হিসাব তথ্য সর্বপ্রথম অভ্যন্তরীণ ব্যবহারকারী, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলেন মালিক। এরপরে আমাদের দ্বিতীয় অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কারবারের সুষ্ঠু ও সাফল্যজনক পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসাব তথ্যের ব্যবহার করে থাকে। তাহলে একটা কারবার প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে এবং সাফল্যজনকভাবে এগিয়ে নেওয়ার জন্য কারবারে যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তারা হিসাব তথ্য ব্যবহার করে থাকেন, ঠিক আছে? এছাড়াও আরো বিস্তারিত বইতে আছে, তোমরা একটু সেখান থেকে পড়ে নিবে, সেখানে আরো সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তারপর হচ্ছেন অভ্যন্তরীণ নিরীক্ষক। অভ্যন্তরীণ নিরীক্ষক কি করেন?
প্রতিষ্ঠানের আয়, ব্যয়, ভাউচার এবং অন্যান্য হিসাব তথ্য ব্যবহার করে। অভ্যন্তরীণ নিরীক্ষক যারা আছেন, প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যে যারা লিপ্ত আছেন, তারা প্রতিষ্ঠানের আয়ের, ব্যয়ের, ভাউচার, বিভিন্ন প্রামাণ্য, দলিল, এই সমস্ত হিসাব তথ্য তারা ব্যবহার করে থাকেন। আর এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে কিনা সেটাও জানা যায় হিসাব তথ্য ব্যবহারের মাধ্যমে। আমাদের এই তিনটা পক্ষই হচ্ছে, এই তিন ধরনের ব্যবহারকারী হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবার আমরা খ নাম্বারে যাব, বাহ্যিক ব্যবহারকারী। খ নাম্বারে বলা আছে বাহ্যিক ব্যবহারকারী কারা। দেখো নিচে অনেকগুলো নাম দিয়েছি, তোমরা নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। মেইনলি নামগুলোই আমাদের মনে রাখাটা জরুরি। এরপর ভিতরে বিস্তারিত বর্ণনাগুলো আমরা একবার দুইবার বই থেকে পড়লেই আমরা বুঝতে পারবো। এক নাম্বার হচ্ছে পাওনাদার। পাওনাদার কিভাবে বাহ্যিক ব্যবহারকারী? পাওনাদারগণ কারবার প্রতিষ্ঠানের কি করেন, দায় পরিশোধ ক্ষমতা কিরূপ আছে তা পরীক্ষার জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। পাওনাদার কারা? যাদের কাছ থেকে আমরা হয়তো পণ্য ক্রয় করি, যারা আমাদের কাছ থেকে টাকা পায়, তা আমরা যাদের সাথে লেনদেন করি বাইরের কোনো পক্ষের সাথে, আমাদের কাছে যারা টাকা পাবে ভবিষ্যতে, তারাই তো পাওনাদার আমাদের কাছে। তো পাওনাদার হিসাব তথ্য কি কাজে ব্যবহার করে? প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা কেমন সেটা জানার জন্য হিসাব তথ্যের ব্যবহার করে থাকে। তারপর এখানে দ্বিতীয় ব্যবহারকারী হচ্ছেন বিনিয়োগকারী। এখানে বিনিয়োগকারীও যারা আছেন আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমাদের প্রতিষ্ঠানে যারা অর্থ বিনিয়োগ করে, তারাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সফলতা, লাভ লোকসানের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চায়। তারা হচ্ছেন হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। এরপর আছে সরকার। সরকার কিভাবে হিসাব তথ্য ব্যবহার করে? সরকার প্রতিষ্ঠানের আয়ের ও বিক্রয়ের উপর আয়কর ও ভ্যাট পেয়ে থাকেন। আর এ ধরনের কি করেন? তাছাড়া জাতীয় আয়ের হিসাব ও ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান প্রস্তুতের জন্য সরকারকে প্রতিষ্ঠানসমূহের আর্থিক তথ্যের ব্যবহার করতে হয়। সরকার কিন্তু একটা প্রতিষ্ঠানের আয়ের উপর আয়কর পেয়ে থাকেন এবং বিক্রয়ের উপর সেই ভ্যাটও সরকার পেয়ে থাকেন। তাহলে এই যে আয় এবং বিক্রয়ের উপর যে ভ্যাট সরকার পেয়ে থাকেন, সেটা নির্ণয়ের জন্য হিসাব তথ্যের ব্যবহার করে থাকেন সরকার। তারপর হচ্ছে কর্মচারী। কর্মচারীরা আমাদের ধরে নাও যেমন আমাদের প্রতিষ্ঠানে অনেক কর্মচারী কাজ করছে, আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আছি, সে প্রতিষ্ঠানে অনেক কর্মচারী নিয়োগ করা হয়েছে। সে কর্মচারী যখন কাজ করে তখন তারা সেই প্রতিষ্ঠান থেকে বেতন পায়, বিভিন্ন বোনাস, ভাতা, বিভিন্ন সুবিধাদি পায়। তো কর্মচারীরাও কিন্তু হিসাব তথ্য ব্যবহার করে থাকে। কিভাবে? প্রতিষ্ঠানের আয় ব্যয়ের অবস্থা কেমন, তারা যে বেতন ভাতা পাচ্ছে বা ঠিকঠাক ভাবে বেতন তারা পাবে কিনা, বা বোনাস নির্ধারণ কিভাবে হচ্ছে বা কিভাবে করা হচ্ছে, সেগুলো ঠিক হারে করা হচ্ছে কিনা, এগুলো জানার জন্য তারা হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তারপর আছে ভোক্তা। ভোক্তারা কিভাবে হিসাব তথ্য ব্যবহার করে? এখানে ভোক্তারা আছে সবসময় কম মূল্যে মানসম্মত পণ্য ভোক্তারা পেতে চায়। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের যথাযথ মানসম্মত ও ন্যায্য মূল্যের কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ভোগকারীগণ হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে থাকে এবং সেক্ষেত্রে ভোক্তারা যদি পণ্য ক্রয় করে থাকে, তারা তো চায় সবসময় কম মূল্যে একটা মানসম্মত পণ্য পেতে। তো সেক্ষেত্রে তারা কি যাচাই করে? যে উৎপাদিত পণ্যটা আছে সেটা মানসম্মত কিনা, যে দাম নির্ধারণ করা হয়েছে সেটা যথাযথ কিনা, এগুলার নিশ্চিত হওয়ার জন্য তারা হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তারা বাহ্যিক ব্যবহারকারী। এরপর আছে দেখো 6 নম্বর গবেষক। তারপর 7 নম্বর আছে জনসাধারণ। জনসাধারণও এক ধরনের বাহ্যিক ব্যবহারকারী। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য জানতে চায়। যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে যারা জনসাধারণ যারা জড়িত আছেন কোনো প্রতিষ্ঠানের সাথে, তারাও কোনো একটা ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়, আয় ব্যয়ের হিসাব জানতে চায়। এগুলো জানার জন্য তারা হিসাব তথ্য ব্যবহার করে থাকে। এরপর আছে কর কর্তৃপক্ষ। কর কর্তৃপক্ষ কি করে? সঠিকভাবে কর নির্ধারণ হয়েছে কিনা তা জানার জন্য বিভিন্ন হিসাব তথ্য ব্যবহার করে থাকে। এরপর আছে বণিক সমিতি। বণিক সমিতি তাদের যৌথ স্বার্থে বিকল্প নীতি নির্ধারণের জন্য হিসাব তথ্যের ব্যবহার ও পর্যালোচনা করে থাকে। তারপর আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। আয় ব্যয় নিয়ন্ত্রণ করে যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বাইরের যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে, তারা হিসাব তথ্য ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের। তারপর আছে আর্থিক পরামর্শক। এরপর আছে ঋণদাতা। ঋণদাতা খুব ইম্পর্টেন্ট, এখানে খেয়াল রাখবা। আমরা যাদের কাছ থেকে ঋণ নিব তারা ঋণদাতা।
আমাদের প্রতিষ্ঠানে যদি কারো কাছ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হয়, তখন ঋণদাতা কি করে, আমাদের প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা কেমন বা আমাদের মুনাফা অর্জন ক্ষমতা কেমন সেটা সম্পর্কে কিন্তু জানতে চায়। কারণ যিনি ঋণ দিবেন, বড় অঙ্কের ঋণ দিবেন, তিনি কিন্তু আগে নিশ্চিত হয়ে নেবেন যে আমরা ঋণ পরিশোধ করতে পারবো কিনা, সঠিক সময়ে টাকাটা পরিশোধ করতে পারবো কিনা, ঋণের টাকাটা। সেক্ষেত্রে তারা আমাদের প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তারপর লাস্ট ওয়ান হচ্ছে এখানে দেখো, আর্থিক পরিকল্পনাকারী। একটি কারবার প্রতিষ্ঠান সফল ও সার্থকভাবে পরিচালনার জন্য বিভিন্ন প্রকার আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হয়। এই আর্থিক পরিকল্পনা গ্রহণের জন্য যারা আর্থিক পরিকল্পনার সাথে প্রণয়নের সাথে জড়িত আছেন, তারা বিভিন্ন ধরনের হিসাব তথ্য কি করেন, ব্যবহার করে থাকেন প্রতিষ্ঠান সম্পর্কে। তাহলে এখানে বাহ্যিক ব্যবহারকারী 13টা নাম দেওয়া হয়েছে। তোমরা যদি শুধুমাত্র আমরা ওয়ালিউল্লাহ স্যারের বই ফলো করছি, এখানে 13টা আছে। আমরা অন্য রাইটারের বইও যদি দেখি, সেখানে হয়তো কম বেশি 13টার কম বেশি থাকতে পারে, 2-1টা বেশি থাকতে পারে, 2-1টা কম থাকতে পারে, তবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই থাকবে মেইনলি। তাহলে আমাদের ক নম্বরে ছিল আভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী ছিল মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অভ্যন্তরীণ নিরীক্ষক। এরপর আমাদের খ নম্বরে ছিল বাহ্যিক ব্যবহারকারী। আমি আরেকবার সবগুলার নাম উপস্থাপন করছি আবার। 1 পাওনাদার, তারপর 2 বিনিয়োগকারী, 3 সরকার, 4 কর্মচারী, 5 ভোক্তা, 6 গবেষক, 7 জনসাধারণ, 8 কর কর্তৃপক্ষ, 9 বণিক সমিতি, 10 নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, 11 আর্থিক পরামর্শক, 12 ঋণদাতা, 13 আর্থিক পরিকল্পনাকারী। এই 13টা নাম আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমাদের শুধু মনে রাখলেই হবে। আমরা এখানে সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই, আমাদের শুধু জানতে হবে যে বাহ্যিক ব্যবহারকারী কারা। এই নামগুলো শুধু আমাদের মনে রাখতে হবে। আমরা 2-3 বার রিভাইজ করলেই আমাদের এই নামগুলো মনে থাকবে। এবং আমাদের যদি হঠাৎ করে কোনো প্রশ্ন আসে যে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর কয়েকজনের নাম উল্লেখ করা, বাহ্যিক ব্যবহারকারী কারা, সেখানে যদি এই নামগুলো থেকে নির্দিষ্ট কয়েকটা নাম দেওয়া থাকে, আমরা যেন মার্ক করতে পারি। আচ্ছা, আমাদের প্রথম 2টা টপিক আলোচনা শেষ, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের তৃতীয় টপিক ছিল লেনদেনের ধারণা। আমরা লেনদেন শুরু করব আজকে। প্রথমে আমরা লেনদেনের ধারণা নিব। আমরা নবম দশম শ্রেণীতে সবাই লেনদেন সম্পর্কে পড়ে এসেছি। লেনদেন টপিকটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কাছে অনেক বেশি পছন্দের একটা টপিক, লেনদেন। অনেকে লেনদেন শব্দটার সাথে হয়তো এই শব্দটা শুনে একটা কিছু ধারণা করে, লেনদেন মানে দেনা পাওনা, এরকম কোনো কিছু একটা নিজেরা বানিয়ে বলে দেয় বা ওটা এরকম কোনো কিছু। আসলে লেনদেনের প্রকৃত অর্থ কিন্তু তা না। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে লেনদেন একটা সুন্দর অর্থ আছে লেনদেনের। আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের সব বিষয় সম্পর্কে কিন্তু সঠিক ধারণা থাকতে হবে। হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো আমরা পড়ছি বা স্টাডি করব, আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, সঠিক ধারণা থাকতে হবে। আমরা আন্দাজ করে বানিয়ে বানিয়ে কোনো কিছু বলতে পারবো না। এ কারণে আমাদের সবসময় বইয়ের সাহায্য নিতে হবে। আর আমি যে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু বইয়ের নিয়ম কানুন থেকেই তোমাদের দেয়া। এখানে আমার নিজের সৃষ্টি কোনো কিছু নেই, নিজে বানিয়ে বলার কিছু নেই এখানে। তাই আমি তোমাদের বলবো, তোমরা বইটাও ফলো করবে, লেকচার তো দেখবেই, অনলাইন লেকচারগুলোও ফলো করবে, সাথে সাথে তোমরা বইটা সব সময় রিভাইজের মধ্যে রাখবে, স্টাডির মধ্যে রাখবে। যখন যে টপিক পড়ানো হচ্ছে সেগুলো বই থেকে আবার বাসায় নিজেরা পড়বে। চলো আমরা লেনদেন শুরু করি আজকে। লেনদেনের ধারণা। সাধারণভাবে লেনদেন হচ্ছে এমন একটি ঘটনা যা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বে পরিবর্তন আনে এবং তা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। তাহলে লেনদেন হচ্ছে এমন একটা ঘটনা যেটা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন আনে, যে ঘটনাটি, এবং তা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। তাহলে এই লাইনটা থেকে আমরা বুঝতে পারি যে লেনদেনের সৃষ্টি হয় কোনো একটা ঘটনা থেকে। আমরা সবাই এই শব্দটা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। সমস্ত ঘটনাই, সমস্ত লেনদেনই ঘটনা, কিন্তু সমস্ত ঘটনা লেনদেন নয়। তার মানে হচ্ছে একটা ঘটনা, প্রতিদিন তো আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে। যেমন আমি স্কুলে গেলাম, এটা একটা ঘটনা। আমি ভাত খেলাম বা আমি ভাত খাচ্ছি, এটা একটা ঘটনা। আমি বই পড়ছি, এটা একটা ঘটনা। কিন্তু এই সব ঘটনায় যে লেনদেন হবে তা কিন্তু না। লেনদেন হতে হলে ঘটনার 2টা বৈশিষ্ট্য থাকতে হয়, মানে তাৎপর্যপূর্ণ 2টা উপাদান থাকতে হয়, সেটা আমরা একটু পরে দেখব। আর এখানেও প্রথম লাইনে বলা আছে যে ওই ঘটনাটি দিয়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে এবং ওই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে। সেই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো।
দেখো দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা আছে, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন পণ্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তাৎক্ষণিক পরিবর্তন ঘটলে উহাকে লেনদেন বলে। তাহলে আমি আবারও বলছি যে কোনো ঘটনাই লেনদেন হবে না। কোনো ঘটনাকে তখনই লেনদেন বলা যাবে যদি ওই ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের বা ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং সেই ঘটনাটি যদি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অর্থাৎ অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন কোনো পণ্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তাৎক্ষণিক পরিবর্তন ঘটে তাহলে তাকে লেনদেন বলা যাবে। আর এর লেনদেন যখন কোনো ব্যবসায়িক বা অব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের কোনো রূপ পরিবর্তন সাধন করে থাকে তখন তাকে সেই প্রতিষ্ঠানের কারবারি লেনদেন বা আর্থিক লেনদেন বলে। তাহলে লেনদেন এখানে প্রথমে হচ্ছে শুধুমাত্র লেনদেন বলা যায় কোন একটা ঘটনাকে যদি সেই ঘটনাটার দ্বারা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় ঘটনাটি এবং অর্থের পরিবর্তন হয়, আর্থিক অবস্থার পরিবর্তন হয়, সেটাকে লেনদেন বলা যায় সেই ঘটনাকে। আবার সেই ঘটনাটি, আর্থিক ঘটনাটি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন সাধন করে তখন সেই লেনদেনকে আবার কারবারি লেনদেন বলে অথবা আর্থিক লেনদেন বলে। তাহলে লেনদেন হচ্ছে শুধুমাত্র একটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এবং অর্থের অঙ্কে পরিমাপ করা গেলে সেটা লেনদেন। আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সেই লেনদেনটি ঘটে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায় অথবা সম্পদ, দায়, আয়, ব্যয়ের পরিবর্তন ঘটায়, তবে সেটা হয়ে যাবে কারবারি লেনদেন বা আর্থিক লেনদেন। আমি এই কথাটা দুইবার বা তিনবার এখানে উপস্থাপন করলাম এই কারণেই যাতে তোমরা লেনদেন এবং কারবারি লেনদেন এই দুইটার মধ্যে তফাৎটা বুঝতে পারো। যে কোনো আর্থিক ঘটনাকে আমরা লেনদেন বলবো, ঠিক আছে? আর্থিক ঘটনা যেটা দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এবং অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, সেটা লেনদেন। আর সেই লেনদেনটা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটছে সেটাকে আমরা বলবো আর্থিক লেনদেন বা কারবারি লেনদেন। এটা যেন তোমাদের মনে থাকে, তোমরা দ্বিতীয় প্যারাটা বারবার করে পড়বে। তাহলে লেনদেন বিষয়টা সম্পর্কে আশা করি সবাই ক্লিয়ার ধারণা পেয়েছো। তাহলে আমি যদি এখন বলি যে কোনো ঘটনাকে লেনদেন হইতে হইলে সেই ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যেতে হবে, অর্থের অঙ্কে পরিমাপ করতে হবে এবং সেটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে সেই ঘটনাটি, তাহলে সেই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো। তাহলে দেখো আমাদের লাস্টের প্যারায় আমি যে কথাটি বারবার তোমাদের বুঝাতে চাচ্ছি সেই লাস্টের প্যারায় সেটা লেখা আছে, ব্যবসায়িক কোনো ঘটনাকে তখনই লেনদেন বলা যাবে যখন উহার মধ্যে নিম্নোক্ত দুটি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য থাকবে। উপরের যে বর্ণনার মধ্যে যে কথাটি বারবার একবার, দুইবার, তিনবার করে বলেছি, একই কথা বারবার বলেছি যেন তোমাদের মনে থাকে, সেই বর্ণনাটি দুইটি লাইনের মাধ্যমে এখানে লেখা আছে যে কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো ঘটনাকে আমরা যদি লেনদেন বলতে চাই তাহলে ঘটনার দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। যদি ওই ঘটনার নিম্নোক্ত দুইটা বৈশিষ্ট্য ওই ঘটনাতে বিদ্যমান থাকে তখনই আমরা বুঝবো যে এই ঘটনাটি একটা লেনদেন। তাহলে বৈশিষ্ট্য বা উপাদান দুইটা কি কি? ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং দুই, ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এই দুইটা বৈশিষ্ট্য বা উপাদান যদি কোনো ঘটনার মধ্যে উপস্থিত থাকে তাহলে আমরা বুঝবো ঘটনাটি লেনদেন। আমরা তো নেক্সট লেকচারে কিছু অঙ্ক করব, যেমন আমরা এই ধরনের প্রশ্নের সাথে পরিচিত। কোন ধরনের? যেমন কতগুলো ঘটনা দেওয়া আছে তারিখ অনুযায়ী, আর সেখান থেকে আমাদের প্রশ্নে করণীয় বলা আছে যে উক্ত ঘটনাগুলোর মধ্যে কোনগুলো লেনদেন বা কোনগুলো লেনদেন নয় সেগুলো উল্লেখ করো, কারণ সহ উল্লেখ করো। তখন সেখানে কারণ সহ বা ব্যাখ্যা সহ আমাদের যদি উল্লেখ করতে বলে বা নির্ণয় করতে বলে তখন কিন্তু আমাদের কারণগুলো এই দুইটা কারণ লিখতে হয়। কোনো ঘটনার লেনদেন হলে আমাদের লিখতে হয় ঘটনাটি লেনদেন কারণ এটা অর্থের অঙ্কে পরিমাপ করা গেছে বা পরিমাপ করা যায় এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য বা উপাদান যে ঘটনার মধ্যে একসাথে উপস্থিত থাকে সেই ঘটনাটি শুধুমাত্র লেনদেন হতে পারে। এই দুইটা ঘটনার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য যদি কোনো ঘটনাতে অনুপস্থিত থাকে, এই দুইটার মধ্যে একটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে আরেকটা নেই, তাহলে কিন্তু সেটাকে আবার লেনদেন বলা যাবে না। অর্থাৎ দুটিকে একত্রে উপস্থিত থাকতে হবে কোনো ঘটনার মধ্যে,
শুধুমাত্র তখনই আমরা সেটাকে লেনদেন বলতে পারবো। যেমন আমরা বলতে পারি যে 1000 টাকার পণ্য ক্রয় করা হলো, এটা কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু এই ঘটনার মধ্যে বিদ্যমান। ঘটনাটি কি 1000 টাকার পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয়ের মাধ্যমে কিন্তু এখানে ঘটনাটি 1000 টাকার যেহেতু বলা আছে মানে অর্থের অঙ্কে পরিমাপও করা যাচ্ছে, আবার 1000 টাকার পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কিন্তু আর্থিক অবস্থারও পরিবর্তন হচ্ছে। কিভাবে? পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে পণ্য আসছে, আর ক্রয় করার মাধ্যমে খরচটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে। ক্রয় তো এক ধরনের খরচ, পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমরা যদি 1000 টাকাটা নগদে প্রদান করে থাকি, তাহলে আমাদের নগদ সম্পত্তি কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে। আর যদি আমরা ধারে ক্রয় করে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাওনাদার বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এই দুটি বৈশিষ্ট্য কিন্তু এই ঘটনাতে বিদ্যমান, তখনই আমরা এই ঘটনাকে বলবো এটি একটি লেনদেন। আবার এরকম কোনো ঘটনা থাকতে পারে, যেমন 1000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো বা অর্ডার দেওয়া হলো। আমরা অর্ডার দিলাম শুধুমাত্র, আমরা কিন্তু 1000 টাকা এখানে আমাদের হাত থেকে চলেও যায়নি, আমরা কিন্তু পণ্যটি ক্রয়ও করিনি, শুধুমাত্র আমরা ফরমায়েশ প্রদান করেছি। এই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, কিন্তু এর মাধ্যমে কিন্তু দ্বিতীয় বৈশিষ্ট্যটি বা উপাদানটি কিন্তু ঘটেনি, অর্থাৎ আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা শুধু একটা ফরমায়েশ দিয়েছি, আমরা কিন্তু কোনো আদান প্রদান করিনি, পণ্য নিইনি, টাকাও দিইনি বা ধারেও ক্রয় করিনি। তাহলে এখানে অর্থের অঙ্কে পরিমাপ করা গেলেও এটা কিন্তু কোনো লেনদেন নয়, কারণ এখানে দ্বিতীয় বৈশিষ্ট্যটা বিদ্যমান নেই। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো, কোনো ঘটনাকে তখনই আমরা লেনদেন বলতে পারবো যদি ওই ঘটনার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য বা উপাদান বিদ্যমান থাকে। আবারও আমরা একটু বলি, কোন দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে? ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। আশা করি এরপর এই লেকচারের পর লেনদেন নিয়ে তোমাদের আর কোনো দ্বিমত থাকবে না বা কোনো কনফিউশন থাকবে না যে কোন ঘটনাটি লেনদেন, কোন ঘটনাটি লেনদেন নয়। এটা আমাদের বুঝতে আর অসুবিধা হবে না। সবার প্রথম আমাদের খেয়াল করতে হবে ঘটনার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান কিনা, তাহলে আমরা বুঝবো এটা লেনদেন। আর যদি এই দুইটা বৈশিষ্ট্যের কোনো একটা অনুপস্থিত থাকে ঘটনার মধ্যে, তাহলে সেটা লেনদেন নয়। তা আশা করি লেনদেনের যে ধারণা এখানে উপস্থাপন করা হলো তোমাদের জন্য, আমি বারবার হয়তো একই কথা বারবার একবারের জায়গায় দুইবার জায়গায় তিনবার বলেছি, তোমাদের সুবিধার জন্য, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এটা বারবার করে বলেছি, যেন তোমাদের একবারে মুখস্থ হয়ে যায়, তোমরা যেন বুঝে যাও এখানে বসেই। আর যদি এরপরও না বোঝো, বই থেকে আরো 1-2 বার রিভাইজ করে নেবে, রিডিং পড়ে নিবে লেনদেনের ধারণাটা। চলো আমরা লেনদেনের ধারণার পরে আমাদের আজকের যে লেনদেন সম্পর্কে 2-একটা উদাহরণ আমরা দেখি। এখানে দেখো উদাহরণ দিয়েছি, কয়েকটি ঘটনা দিয়েছি, আমি 4টা ঘটনা এখানে উল্লেখ করেছি। এখানে এই 4টা ঘটনার মধ্যে কিছু আছে লেনদেন, আবার কিছু আছে লেনদেন নয়। আর যেহেতু আমরা লেনদেন হতে হলে কোনো ঘটনার মধ্যে কোন দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান সেটা অলরেডি জেনে গেছি, তাহলে এই 4টা ঘটনা দেখে আমরা সহজেই বুঝতে পারবো কোনটি লেনদেন, কোনটি লেনদেন নয়। 1 নম্বর উদাহরণে বলা আছে কর্মচারীকে বেতন প্রদান 6000 টাকা। তাহলে তোমরাই বলো, এখানে আমি পাশে লাল কালি দিয়ে লিখে দিয়েছি এটি লেনদেন। আচ্ছা, তোমরা এবার বুঝে নাও যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো, এটা কেন লেনদেন। প্রথমত এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, কারণ এখানে 6000 টাকা এখানে বেতন প্রদান করা হয়েছে, এটা কিন্তু অর্থের অঙ্কে আমরা পরিমাপ করতে পারছি। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা কোনো ঘটনায় থাকতে হবে লেনদেন হইতে হলে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। তাহলে এই ঘটনাটি দিয়ে কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কিভাবে? বেতন প্রদান করার কারণে প্রতিষ্ঠানের খরচ বেড়েছে, বেতন হিসাব খরচ বেড়েছে, অন্যদিকে প্রতিষ্ঠান থেকে 6000 টাকা কিন্তু চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে দেখো এই ঘটনাটি দ্বারা আর্থিক অবস্থারও কিন্তু পরিবর্তন হয়েছে, খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এই ঘটনার মধ্যে 2টি বৈশিষ্ট্যই বিদ্যমান। প্রথমত অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, দ্বিতীয়ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটি একটি লেনদেন। 2, নগদ 2000 টাকায় একটি আলমারি ক্রয় করা হলো। তাহলে তোমরাই বলো এই ঘটনাটির মধ্যে সেই 2টি বৈশিষ্ট্য বিদ্যমান কিনা, যে দুটো বিদ্যমান থাকলে আমরা লেনদেন বলতে পারবো। আমি পাশে লিখে দিয়েছি এটি লেনদেন, কারণ এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে এবং দ্বিতীয়ত এটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে প্রতিষ্ঠানের।
কিভাবে? আলমারি ক্রয় করার কারণে প্রতিষ্ঠানে কিন্তু আসবাবপত্র নামক একটি সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে 2000 টাকা দিয়ে যেহেতু আমরা কিনছি, নগদ 2000 টাকা, প্রতিষ্ঠান থেকে কিন্তু 2000 টাকা সম্পত্তি চলে যাচ্ছে, নগদ সম্পত্তি। তাহলে একে তো স্থায়ী সম্পত্তি আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পাচ্ছে, নগদান হিসাব হ্রাস পাচ্ছে। তাহলে এখানেও কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। সে কারণে ঘটনাটিতে লেনদেনের দুইটি বৈশিষ্ট্যই বিদ্যমান, সে কারণে এটি লেনদেন। 3 নাম্বার, 5000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। তাহলে এখানে শুধু আমি একটু আগে এই উদাহরণটা তোমাদের মুখে বলে দিলাম যে আমরা পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়ার কারণে এখানে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। যদিও ঘটনাটিকে টাকার অঙ্কে পরিমাপ করা যাচ্ছে যে 5000 টাকার পণ্য ক্রয়ের আমরা ফরমাইশ দিচ্ছি, আমরা টাকার অঙ্কে পরিমাপ করতে পারছি, কিন্তু এখানে কিন্তু কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না। আমরা পণ্য নিয়েও আসিনি, টাকাও চলে যায়নি হাত থেকে। তাহলে এটা লেনদেন নয়, কারণ লেনদেন হতে হলে ঘটনাটির মধ্যে দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে। এখানে একটি বৈশিষ্ট্য বিদ্যমান, দ্বিতীয়টি বিদ্যমান নয়, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, তাহলে এটি লেনদেন নয়। 3 নাম্বারের মতো 4 নাম্বার, মাসিক 3000 টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো। এটি কিন্তু লেনদেন নয়। কিভাবে লেনদেন নয়? এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করতে পারছি ঠিকই, কিন্তু আমরা হিসাবরক্ষক নিয়োগ করেছি মাত্র, এখনো পর্যন্ত তাকে বেতন কিন্তু দেইনি, উনি কিন্তু এখনো কাজ শুরু করেননি, আমরা শুধুমাত্র নিয়োগ করেছি। আর যখন বেতন দিব তাকে, তখন সেই ঘটনাটি লেনদেন হবে। ঠিক আছে? এখন যেহেতু প্রতিষ্ঠান থেকে কোনো টাকা চলে যায়নি, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, সেহেতু এটি লেনদেন নয়। তা আশা করি এই উদাহরণ এবং লেনদেনের যে ধারণা আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি, যে বৈশিষ্ট্য দুটো বলেছি, আশা করি তোমরা সবাই লেনদেন সম্পর্কে ভালো ধারণা পেয়েছো, এবং এই উদাহরণগুলোর মতো অঙ্ক মানে প্রশ্নে যখন আসবে, পরীক্ষায় যখন আসবে, আমরা সেখান থেকে লেনদেন কোনগুলা, লেনদেন নয় কোনগুলা সহজেই চিহ্নিত করতে পারবো। আর আশা করি কোনো সমস্যাও হবে না, লেনদেন বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। চলো আমাদের আজকের ক্লাসের লাস্টের যে টপিক, লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, সেটা এবার সবাই একটু খেয়াল করি। আমাদের বইতে লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা আছে, এখানে শুধু আমি নামগুলো হাইলাইট করেছি। এটা মনে থাকলেই তোমাদের ভিতরের যে বিস্তারিত বর্ণনা, সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আমি তোমাদের একটু আগে লেনদেনের ধারণায় বলে দিয়েছি যে কোনো ঘটনাকে লেনদেন হতে হলে সেই ঘটনার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, এবং সেই ঘটনা দিয়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। এটাই প্রথম বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। আর আর্থিক অবস্থার পরিবর্তন দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ক নাম্বার মালিকানা সত্ত্বের পরিবর্তন বা নিট পরিবর্তন, আর একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এখানে মালিকানা সত্ত্বের পরিবর্তন বলতে বোঝাচ্ছে যে কোনো লেনদেন দ্বারা, আর্থিক লেনদেন দ্বারা যদি প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে, সেই সাথে সম্পত্তিও যদি হ্রাস, সম্পত্তি বা দায়েরও পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বা নিট পরিবর্তন। আর খ নাম্বার বলা হচ্ছে যে কাঠামোগত পরিবর্তন। এখানে মালিকানা সত্ত্বের পরিবর্তন না হয়ে যদি অন্যভাবে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এখানে ক নাম্বারটা যদি আমরা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, তাহলে দেখো আমি তোমাদের এখানে বলতে পারি, যেমন কর্মচারীদের বেতন প্রদান করা হলো 1000 টাকা। এখানে বেতন প্রদান করার কারণে বেতন কিন্তু খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যয় বৃদ্ধি পেলে, খরচ বৃদ্ধি পেলে কিন্তু মূলধন হ্রাস পায়, আমরা জানি। তাহলে মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়েছে, সেই সাথে নগদ টাকা চলে যাচ্ছে, বেতন দেওয়ার কারণে নগদ সম্পত্তিও কিন্তু হ্রাস পাচ্ছে। এটা একটা নিট পরিবর্তনের উদাহরণ। আবার কাঠামোগত পরিবর্তনের উদাহরণ কেমন হতে পারে? যেমন এখানে আমরা অফিসের জন্য একটা কম্পিউটার কিনলাম 40,000 টাকা দিয়ে, এখানে কিন্তু কোনো মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়নি। কম্পিউটার কেনার কারণে কি হলো? অফিস সরঞ্জাম বৃদ্ধি পেল, হাত থেকে নগদ টাকা চলে গেল। দুইটাই, একটা স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পেল, একটা নগদ সম্পত্তি, চলতি সম্পত্তি চলে গেল। এখানে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয়নি, এটা এ কারণে কাঠামোগত পরিবর্তন। এরপর আছে আমাদের অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্যতা। আমি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি যে কোনো ঘটনাকে লেনদেন হইতে হলে সেই ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, এটা লেনদেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আমাদের আছে দ্বৈত সত্তা, 3 নাম্বার। দ্বৈত সত্তা বলতে এখানে বোঝাচ্ছে প্রত্যেকটা লেনদেনের দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা নিবে, আরেক পক্ষ সুবিধা দিবে।
সুবিধা যে নিবে বা গ্রহণ করবে সেই পক্ষকে আমরা ডেবিট পক্ষ বলি। আমরা সেকেন্ড চ্যাপ্টারে আরো ভালোভাবে ধারণা নিব ডেবিট ক্রেডিট নিয়ে। আর নবম দশম শ্রেণীতে এই বিষয় সম্পর্কে আমরা ধারণা নিয়েও এসেছি, আমাদের অজানা কিছু নয়। তারপরও আমি বলছি দ্বৈত সত্তা বলতে এখানে দুইটা সত্তা, আলাদা সত্তা। একটা পক্ষ লেনদেনের যে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। সুবিধা গ্রহণকারী পক্ষ হচ্ছে ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ হচ্ছে ক্রেডিট, এবং দুই পক্ষেরই টাকার অঙ্ক সমান হইতে হবে। এটাই হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা। এরপর 4 নম্বর হচ্ছে লেনদেনের স্বয়ংসম্পূর্ণতা ও স্বাতন্ত্রতা। কোনো প্রতিষ্ঠানে এক বা একাধিক লেনদেন ঘটতে পারে, আর্থিক লেনদেন ঘটতে পারে, যেগুলোর মধ্যে সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, ওই লেনদেনগুলোর মধ্যে সম্পর্ক থাকতে পারে একটির আরেকটির সাথে, কিন্তু প্রত্যেকটি লেনদেন কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং আলাদাভাবে নিজ নিজ জায়গায় স্বাতন্ত্র্য থাকবে। যেমন উদাহরণ দিয়ে আমি বুঝাই, মিস্টার রহিমের কাছ থেকে আমরা 10,000 টাকার পণ্য ক্রয় করেছি ধারে। 1 তারিখে, মনে করো আমরা জানুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, ধারে ক্রয় করেছি। আর জানুয়ারি মাসের 10 তারিখে গিয়ে আমরা সেই ধারে টাকা, পণ্যের টাকাটা, ধারে পণ্য ক্রয়ের টাকাটা পরিশোধ করেছি। দেখো 1 তারিখ আর 10 তারিখের যে দুইটা ঘটনার কথা আমি বললাম, দুইটা ঘটনাতে কিন্তু যোগসূত্র আছে, সম্পর্ক আছে, কিন্তু দুইটা ঘটনাকে কিন্তু আমরা একত্রে লিপিবদ্ধ করতে পারবো না। দুইটা ঘটনা বা দুইটা লেনদেন কিন্তু এখানে আলাদা। দুইটা লেনদেনের সাথে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা লেনদেন কিন্তু এখানে আলাদাভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যে লেনদেন একটার সাথে আরেকটার সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রত্যেকটাই স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র থাকতে হবে। 5 নাম্বার, লেনদেনের দৃশ্যমানতা। আমাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে সমস্ত লেনদেন সংঘটিত হচ্ছে, আর্থিক লেনদেন, সেগুলো দৃশ্যমানও হইতে পারে আবার অদৃশ্যমানও হইতে পারে। যেমন কেমন? আমরা 10,000 টাকা দিয়ে একটা সম্পত্তি কিনলাম, এটা একটা দৃশ্যমান লেনদেন। আবার সেই স্থায়ী সম্পত্তি, মনে করো আসবাবপত্র কিনলাম, সেই আসবাবপত্রের উপর আবার আমরা 10% অবচয় ধার্য করলাম। 10,000 টাকার উপর 10% অবচয় ধার্য করলাম। অবচয় কিন্তু কোনো দৃশ্যমান লেনদেন নয়। আসবাবপত্র ক্রয় করেছি, এটা দৃশ্যমান লেনদেন, কিন্তু অবচয় কিন্তু কোনো দৃশ্যমান লেনদেন নয়, এটা অদৃশ্যমান লেনদেন, কিন্তু এটা লেনদেন। তাই এটাই বোঝানো হয়েছে যে লেনদেনের দৃশ্যমানতা, অর্থাৎ কোনো ঘটনা বা লেনদেন দৃশ্যমানও হইতে পারে আবার অদৃশ্যমানও হইতে পারে। 6 নাম্বার, ইতিবৃত্তীয় ও ভবিষ্যৎ ঘটনা। আমরা যে সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করি, বিবেচনা করি, বেশিরভাগ ঘটনাই ইতিবৃত্তীয় বা অতীতে ঘটে গেছে এমন ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা লেনদেনগুলো হিসেবের বইতে লিপিবদ্ধ করি। যেমন 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, যখন ক্রয় করা হয়ে গেছে তখন কিন্তু সেটাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করে হিসাবের বইতে লিখছি, এটা একটা ইতিবৃত্তীয় ঘটনা। আবার ভবিষ্যৎ মানে অভিজ্ঞতার আলোকে আমরা ভবিষ্যৎ কোনো ঘটনাকেও অর্থের অঙ্কে যদি পরিমাপ করতে পারি, সেটাকেও আমরা লেনদেন হিসাবে বিবেচনা করতে পারি। এরকম একটা উদাহরণ বলা যায়, অনাদায়ী পাওনা সঞ্চিতি। যদি আর অর্থের মানে পরিমাণটা আমাদের জানা থাকে, ধারণা করে আমরা বসাতে পারি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু একটা ভবিষ্যৎ ঘটনা, এটা একটা লেনদেন। তবে ভবিষ্যতে ঘটতে পারে কোনো দায়, সম্ভাব্য দায়, এটা কিন্তু আবার কোনো লেনদেন আমরা বলতে পারবো না, কারণ এটার দায়ের পরিমাণ আমাদের টাকার পরিমাণটা আমাদের জানা থাকে না। সম্ভাব্য দায় যদি কোনো ঘটনার মধ্যে উল্লেখ থাকে, আমরা কিন্তু সেটাকে আমরা লেনদেন হিসাবে বিবেচিত করব না। কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে, যে ভবিষ্যতে কোনো এই পরিমাণ টাকা আমরা না পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের, সেটাকে আমরা ক্ষতি হিসাবে বিবেচনা করে ভবিষ্যৎ ঘটনা ধরে বা ভবিষ্যৎ লেনদেন হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এটাও লেনদেনের একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য। 7 নম্বর, লাস্ট বৈশিষ্ট্য বলা আছে প্রামাণ্য ঘটনা। প্রামাণ্য ঘটনা বলতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন দৈনন্দিন ঘটছে, সেগুলার সত্যি সেই লেনদেনগুলো ঘটছে কিনা সেগুলা প্রমাণ করার জন্য আমাদের লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল ব্যবহার করা হয়। যেমন চালান, ক্যাশ মেমো, ভাউচার, এগুলা বিভিন্ন লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল আছে, আমরা নেক্সট লেকচারে পড়বো। এই প্রামাণ্য দলিলগুলো প্রামাণ্য ঘটনা হিসেবে কাজ করে থাকে এই দলিলগুলো, এবং এটাও লেনদেনের একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো এখানে যে 7টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা হলো, আশা করি তোমরা নামগুলো মনে রাখলে ভিতরের বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। তোমরা বই থেকে এই টপিকটা আরেকবার একটু ভালোভাবে পড়ে নিবে। তো আজকে আমাদের সবগুলো টপিক, যে টপিক ছিল 4টা, হিসাব তথ্যের ব্যবহারকারী, লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এই 4টা টপিক আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তোমরা বাসায় আবার নিজেরা আরেকবার স্টাডি করবে বোঝার জন্য। আমরা নেক্সট লেকচারে আরো নতুন কিছু বিষয় নিয়ে আবার হাজির হব।
তো ততদিন পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।